আসসালামু আলাইকুম। ডিপ স্টেট কারা? ডিপ স্টেট কি শুধুই আমেরিকার ডিপ স্টেট? ডিপ স্টেট কি বাংলাদেশে ছিল না? বাংলাদেশে কি নতুন কোনো ডিপ স্টেট গজিয়েছে বা গজিয়েছিল? অথবা এই ডিপ স্টেট কি আমেরিকান ডিপ স্টেট এবং বাংলাদেশে গজিয়ে ওঠা ডিপ স্টেটের সাথে সমন্বয়ে কিছু? আমি আমার সাংবাদিকতার কিছু অভিজ্ঞতা কথাও শেয়ার করে আপনাদেরকে আমি জানাবো বাংলাদেশে কি হয়েছে না হয়েছে। আমি স্পষ্ট করে নামগুলো বলছি না এই কারণে যে সে লোকগুলোর সাথে একসময় আমাদের ব্যক্তিগত যোগাযোগ ছিল পেশাগত কারণে। কেউ কেউ আমাদের সিনিয়র ছিলেন, কেউ কেউ এমনও আমি দেখেছি বাংলাদেশে 4 দলীয় জোট সরকারে বিএনপির যদি বলেন একেবারে ডাইহার্ড ঘরের মানুষ, সাংঘাতিক ঘরের মানুষ, সেই রকম লোক তখন বিএনপিকে প্রচন্ডভাবে নিয়ন্ত্রণ করত, 4 দলীয় জোট সরকারকে নিয়ন্ত্রণ করত। সেই লোক 111 সরকারের কারিগর হয়েছিল এবং 111 সরকারে বিএনপির উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে সব অত্যাচার নির্যাতনের প্ল্যান সেই লোক এবং তার আশেপাশের লোক দিয়ে হতো। ইভেন দো শেখ হাসিনার সময় বিএনপি যে পিছিয়ে ছিল, সে পিছিয়ে থাকার পেছনে এই লোকদের একটা ভূমিকা ছিল। এবং তারপর ইউনূস সরকারে বিএনপিকে ডোবানোর জন্য সবচেয়ে অ্যাক্টিভ ছিল সেই লোকগুলো। তাদের মধ্যে কেউ কেউ আমি একসময় কাজ করেছি এরকম পত্র পত্রিকায়ও তারা আমাদের সাথে কাজ করেছে। 111 সরকার এবং আপনার বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা খুবই প্রভাবশালী ছিল, তারা সবকিছুতে ইনভলভ ছিল। নিজের মন্ত্রণালয়ের বাইরেও অন্যান্য সরকারি সিদ্ধান্ত, ওই যে ধরেন গোপালগঞ্জে মানুষ মেরে ফেলা বা যত মব হওয়া, ডেইলি স্টার, প্রথম আলো ভেঙে ফেলা, সারা দেশে মাজার সংস্কৃতির উপরে আঘাত হানা, সুফি সংস্কৃতির উপর আঘাত হানা, বাউলদের উপরে আঘাত হানা, এগুলোতে উপদেষ্টারা জড়িত ছিল। কিন্তু তাদের বাইরেও ডক্টর ইউনূসের আশেপাশে যাদেরকে আমরা মিডিয়াতে দেখতাম না, যাদেরকে আমরা পত্রপত্রিকায় দেখতাম না, তাদেরকে আমরা বিশেষ অনুষ্ঠানও দেখতাম না, এরা ডক্টর ইউনূস সরকারকে সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ করেছে। এই গ্রুপটার মধ্যে কিছু বিদেশি ছিল ঠিক, কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালী ছিল, তারা বাংলাদেশেই থাকতো। তারা 4 দলীয় জোট সরকারের সময় বাংলাদেশে ছিল, তারা আওয়ামী লীগ সময় বাংলাদেশে ছিল। 4 দলীয় জোট সরকারের খুব কাছে হলেও আওয়ামী লীগ সরকারের সময় তাদের কিচ্ছু হয়নি। তারা বরঞ্চ আওয়ামী লীগ সরকারের সময় থেকে গুটি চেলেছে এবং আওয়ামী লীগের এই যে পতনের যেই নীল নকশা বলেন, যেই মেটিকুলাস ডিজাইন বলেন, এই মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল সেই লোকগুলা, যারা পরে ইউনূস সরকারে গিয়ে ক্ষমতার সবটা এক্সারসাইজ করেছে। এরাই 24-এর যা ঘটেছে তার প্রত্যেকটা ঘটনার সঙ্গে দায়ী, এরা পুলিশ হত্যার সঙ্গে দায়ী, এরা সরকারি স্থাপনা ভাঙার সঙ্গে দায়ী এবং বাংলাদেশের মানুষকে, আপন মানুষকে ভুল বুঝানো, সেই কাজটা তারা সিদ্ধহস্তে করেছে। এখন এসে যে ডিপ স্টেটের আলাপ হচ্ছে, এই যে নাহিদ ইসলামরা অথবা আপনার আসিফ মোহাম্মদ সজীব ভাই যে ডিপ স্টেটের কথা বলছে, যে তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকতে বলা হয়েছিল, ওসমান হাদিকে হত্যা করেছে ডিপ স্টেট, আমার কাছে মোটামুটি ভাবে ধারণা এটা আমেরিকান ডিপ স্টেট একা না। আমেরিকার হয়তো একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, আমেরিকা খেলার চেষ্টা করেছে, কিন্তু মূল চাবিকাঠিটা নেড়েছে বাংলাদেশের একটা ছায়া ডিপ স্টেট, যারা ডক্টর ইউনূসের আশেপাশে ছিল এবং সমস্ত এই ধরনের কাজে। এবং সেখানে আমি একটা নাম না বললেই না, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এই শফিকুল আলম নিঃসন্দেহে এই গ্রুপটার খুব ঘনিষ্ঠ ছিল, তাদের মধ্যে কিছু একটা গ্রুপিংও ছিল। আমার যতটুক তথ্য তাতে আলী রিয়াজ এবং আমাদের সাংবাদিক মনির হায়দার, তারা একটা গ্রুপে ছিলেন এবং তাদের আরেকটা এন্টি গ্রুপও ছিল। ডিপ স্টেটের ভিতরে 2টা গ্রুপ ছিল, 2টা গ্রুপের টার্গেট একই ছিল, ক্ষমতা দীর্ঘায়িত করা, কিন্তু ক্ষমতার প্রভাব কার বেশি থাকবে সেটা নিয়ে তাদের মধ্যে গ্রুপিং ছিল। এবং সেই ডিপ স্টেট মানে ইউনূসের আশেপাশের যে চক্রটা, এই চক্র ডক্টর ইউনূস এবং আসিফ মোহাম্মদ সজীব ভাই, নাহিদ ইসলাম, এরা মিলিয়ে এখনো বড় কোনো খেলা খেলছে, এতে কি কোনো সন্দেহ আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।